গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। এখন হচ্ছে ঘড়িতে বাজছে 10টা 7, আর আজকে হচ্ছে 24 তারিখ, মানে মেয়ের জন্মদিন। তো এখন আমরা সবাই তৈরি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি ঘুরতে। তো দেখি কোন দিকে যাই। আর আজকে তো সেরকম বার্থডের কোনো কিছু স্পেশাল নেই, কারণ কেক কাটা হয়েই গেছে। আর কোথায় কি করব না করব তো সেই সব নিয়ে আর মাথা ব্যথা করছি না। একটা মন্দির দর্শন করার আছে, সেইখানে যাব। আর হচ্ছে আমাদের ওই নৌকো চড়ার আছে, তো সেইখানে যাব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কীরকম লাগছে আমাদের জানি। বেরিয়ে নিয়ে প্রথমেই একটা মিষ্টির দোকানে চলে গেলাম, কারণ সারাদিনে ঘোরাফেরার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে একটুখানি ভালো রকম ব্রেকফাস্ট করে না বেরোলে কিন্তু পরে আমাদের অসুবিধায় পড়তে হবে। তো সেই জন্যে, আর আমরা তো অনেকজন মিলে গেছিলাম, ওই 15 জন মতো। তো যেই দোকানেই যাচ্ছি সেই দোকানের সামনেই একেবারে ভিড় হয়ে যাচ্ছে। তো কি করব বলো, মানুষ যখন গেছি এতগুলো, তো সবাইকেই তো যেতে হবে, তাই না? সবাইকেই ঘুরতেও হবে, সবাইকেই খেতেই হবে। তো সেখান থেকে পুরি সবজি, তারপরে জিলাপি, এ সমস্ত খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পাশের দোকানে, মানে একটু দূরে আর কি। তো সেখানে এ বলছিল লস্যি খাবে, ও বলছিল লস্যি খাবে। তো আমি একটু টেস্ট করেছিলাম, তবে আমার খুব একটা ভালো লাগেনি। তো সেই জন্য আমি আর খাইনি। ওর বাবা খেয়েছিল। তো যাদের ভালো লেগেছে তারা খেয়েছে, বুঝলে তো? যেহেতু আমি পুরিটা খেয়েছিলাম, 1 প্লেট পুরিতে ছোট, ছোট 4টে পুরি থাকে। তো 1 প্লেট নিয়ে আমি 2টো, মেয়ে 2টো খেয়েছে। তো গোটা 4টে কিন্তু আমিও খেতে পারবো না, মেয়েও খেতে পারবে না। তো সেই জন্যে আর যেখানেই পুরি খেতে গেছি আমরা কিন্তু এইভাবেই খেয়েছি। যাক, বেরিয়ে পড়লাম রোদের মধ্যে হাঁটতে, হাঁটতে। আর হচ্ছে কথা, ওই দেখো ছাতা। মানে এতটা ভিড়, ছাতা নিয়ে না হাঁটা খুব কষ্টকর বিষয়। আর এদিকে আমার ছাতাটা বের করাও হয়নি। আমি কিন্তু ছাতা নিয়েই এসেছিলাম, জানো তো? তো দেখো চলে আসলাম আমরা আবার ঘাটে। তো এখান থেকে আমরা ওই যে নৌকো চড়বো, তো সেই জন্যে চলে এসেছি আর কি। আর এত দাম বলছে, একেক জনের নাকি 300 টাকা করে ভাড়া, 1 ঘন্টা ঘোরাবে। তো যাক, অন্য জায়গায় আবার জিজ্ঞাসা করে পরে একটু কমে পাওয়া গেছিলো। আর দেবলীনা তোমাদের ওর ড্রেসটা দেখাচ্ছিল। তো বেনারসে এই সমস্ত ড্রেস কিন্তু বেশ চলে, তো সেই জন্যে ও এটা নিয়েছিল। অ্যাকচুয়ালি এটা আমি আমার নিজের পরার জন্য নিয়েছিলাম, তো ওর আবার খুব পছন্দ হয়ে যায়। তো সেই জন্যে মেয়েই পরে নিয়েছে। তো যাই হোক, একটা নৌকো আমাদের ভাড়া করা হয়েছে। তো সেখানে একে, একে করে আমরা উঠে বসে পড়লাম। এবারে কিন্তু ঘুরবো। আর জানো, যখন আমরা নৌকা করে ঘুরছিলাম না, বেশ ওই সুন্দরবন ফিলিংটা আসছিল। কারণ আমরা কিছুদিন আগেই সুন্দরবন ঘুরে এসেছিলাম, সারাটা দিন এইভাবে নদীর ওপরেই ছিলাম। তোমরা দেখেছিলে কিনা, তখন আমি ভ্লগ করতাম কিনা আমার মনে নেই। করতাম না মনে হয়, নাকি করতাম পুরনো চ্যানেলে করতাম হয়তো। তো যাই হোক, সবাই মিলে বসে পড়েছি। দেখো যে যার মতো ভিডিও করছে। একেকটা ঘাট নিয়ে যাচ্ছিল, আর প্রত্যেকটা ঘাটেরই কিন্তু কিছু, কিছু গল্প ওই মাঝি ভাই আমাদের সাথে শেয়ার করছিলেন আর কি। শুনে বেশ ভালো লাগছিল আর কি, জানতে পারছিলাম। তো এদিকে দেখো নিজেকেও একটু তোমাদের সামনে নিয়ে আসলাম। আর থেকেই না মানে এই নৌকোটা যখন ঘুরছে থেকেই রোদ চলে আসছে। আর এই যে লাইফ জ্যাকেটগুলো পরার পর এত গরম লাগছিল, মানে কি বলবো, আর ভেতরে পুরো ঘেমে টেমে অস্থির কাণ্ড। তো উনি বলছিলেন যে এটা না পড়লে নাকি পুলিশে ধরতে পারে আর কি, উনার সমস্যা হতে পারে। তো বললাম যে ছবি টবি তুলবো, তো সেক্ষেত্রে কি করব? তখন বলছে ছবি তুলবেন, একজন খুলবেন, ছবি টবি তুলে নিয়ে সে পড়বে, আবার আরেকজন খুলে ছবি তুলবেন। এই রকমভাবে কিন্তু করতে হবে, না হলে আমার সমস্যা হবে। তো বললাম ঠিকই আছে, তাহলে সেইভাবে করেই করব, কারণ আমাদের জন্য কেউ সমস্যায় পড়ুক সেটা আমি চাই না কখনোই, তাই না বলো? তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ঘুরতে, ঘুরতে আমরা কিন্তু মণিকর্ণিকা ঘাটের সামনে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই জানো মণিকর্ণিকা ঘাটের যে গল্প। আমি তোমাদের আবারও বলি, যেটা আমি শুনেছি আর কি। কোনো এক সময় নাকি মহাদেব বাবা আর হচ্ছে মা পার্বতী এই ঘাটে স্নান করছিলেন। তো স্নান করার সময় নাকি বাবা মহাদেবের মাথার মণি আর মায়ের হচ্ছে কর্ণের দুল আর কি, কর্ণিকা যেটা বলে, কানের দুল খুলে ওই ঘাটের মধ্যে পড়ে যায়। এই যে মণিকর্ণিকা ঘাট। তো সেখানে অনেক খোঁজাখুঁজির পরে মণি আর ওই কানের দুল খুঁজে পাওয়া যায় না। তখন নাকি মহাদেব বাবা শ্রাপ দেয় আর কি, যে এই ভূমি, এই ঘাট শ্মশানে পরিণত হবে। তখন নারায়ণ দেব আবার কচ্ছপ সেজে সেই মণি আর কানের দুল নাকি খুঁজে এনে দেন মহাদেবের হাতে। তখন আবার বলেন যে, বাবা কানের আর মণি তো পাওয়া গেল, কিন্তু আপনি যে শ্রাপ দিলেন যে এই ভূমি শ্মশানে পরিণত হবে, তাহলে সেটার কি হবে?
তখন মহাদেব বাবা বলেছিলেন যে আমি যেটা বলে ফেলেছি সেটা তো আমি ফিরিয়ে নিতে পারবো না, তাহলে আমি একটা আশীর্বাদও দিতে পারি যে এই ঘাটে যে দেহ জ্বালানো হবে সেই দেহ সেই আত্মার নাকি একেবারে মুক্তি লাভ হবে, সে স্বর্গ প্রাপ্তি করবে। তো সেই জন্যেই যাদের দেহ এনে এখানে পোড়ানো সম্ভব হয় তারা এনে পোড়ায়, আর যাদের সম্ভব হয় না দেহ আনা তারা কিন্তু অস্থি বিসর্জন দেয় এই ঘাটে। তাতে কিন্তু প্রচুর পুণ্যি লাভ হয়, আর তাছাড়া মুক্তি লাভ হয়। তো এই নাকি মণিকর্ণিকা ঘাটের গল্প। আর 24টা ঘন্টা কিন্তু এখানে আগুন জ্বলতেই থাকে, মানে চিতা জ্বলতেই থাকে আর কি। কোনো সময় মানে রোদ, জল, বৃষ্টি, ঝড় কোনো সময় কিন্তু আগুন নেভে না, 24 ঘন্টা এখানে আগুন জ্বলতেই থাকে। তো এটাই আমি জানতে পেরেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো ওখানে গেছিলামও জানো তো, তোমরা দেখতে পাবে। আমি পরে রাতের দিকে আমি ওই ভেতর থেকে ঘুরে এসেছি, আর অনেকটা জায়গা নিয়ে বেশ কিন্তু এখানে এই মানে পোড়ানো হচ্ছে আর কি। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মানে ঘাট আর কি, যেই ঘাটে সবাই স্নান টান করে সেই ঘাটের গেট এটা। তো সব দিকটাই কিন্তু বেশ ভালো লাগছিল, ভয়ও লাগছিল, আবার মানে একটা জানার ইচ্ছে, বুঝতেই পারছো। সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা অনুভূতি আর কি। তো এই দেখো আবারও তোমাদের সাথে শেয়ার করছি, মানে ওখান দিয়েই ঘোরাঘুরি করাচ্ছিল আর কি। ভালো লাগছিল। আর আমাদের মধ্যে একজন দুজন এই ঘাট বেশি করে দেখতে চাইছিল আর কি। তো সেই জন্যে ওখান দিয়ে আমরা ঘোরাফেরা করে ব্যাস উঠে যাব ঘাটে। তো তোমাদের এই গল্প কীরকম লাগলো তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো উঠে চলে এসেছি, আর উঠে এসে সবাই কিন্তু আমরা বেশ একেবারে অস্থির হয়ে পড়েছি, এত রোদ দেখতেই পাচ্ছ। তো এসেই ওর বাবা আগে জল কিনলো। তো এই পুরো ট্রিপে আমরা যে কত জল কিনেছি আর খেয়েছি কি বলবো আর। ঘুরে তো চলে আসলাম, কিন্তু এবারে হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে, কারণ হোটেল পর্যন্ত ওই গোটা রাস্তায় কোনো রকম টোটো চলে না, কোনো রকম টোটো চলে না। তো সেই জন্য এখন হেঁটে হেঁটে যেতে হবে। মানে এমন বোকার মতো একটা কাজ করেছি, আমার ছাতা কিন্তু আমি এনেছি, আর ছাতা বের করতে ভুলে গেছি। আর রাস্তাঘাটে এত ভিড়, সত্যি কথা বলতে ছাতা সবথেকে বেশি নিট ছিল। হ্যাঁ, নিট ছিল ঠিকই, কিন্তু ভিড়ের জন্য ছাতা খুলে হাঁটাও যায় না, খুবই মানে ভিড়। এখন পস্তাচ্ছি ছাতা ছাড়া, কিন্তু কিছু করার নেই, হেঁটে হেঁটেই যেতে হবে। যা বুঝলাম তাতে বুঝলাম হচ্ছে এটা দিয়ে দিব, তীর্থ করা অনেক চাপের বিষয়, মানে কষ্ট আছে। তীর্থ করাই হোক আর ঘোরাই হোক, কষ্ট করে ঘুরতে হয়। তার চাইতে বাড়িতে কাজ করা অনেক ভালো। মানে যারা ভাবে যে খালি ঘুরে বেড়ায়, ঘোরা অনেক কষ্ট আছে। জয় শিব শঙ্কর। বাড়িতে আসলাম, মানে হোটেল রুমে আসলাম, আর মেয়ে বলছে মা তোমার গাল পুরো লাল হয়ে গেছে, বাইরে এত রোদ। তোমাদের তো বললামই, ছাতা তো এনেছি, এবার ছাতা যে খুলবো সেই যে জায়গাটা, হাঁটার সময় সেই জায়গাটা নেই, মানে হ্যাঁ হাঁটার জায়গা নেই সেখানে, মানে ছাতা খুলে কি করে হাঁটবো, এই হচ্ছে অসুবিধা। এসে ফ্রেশ হলাম, এই যে মুখে চোখে একটুখানি জল টল দিলাম, আর সত্যি সত্যি দেখো গালগুলো লাল হয়ে গেছে পুরো রোদে। এই যে জামা কাপড় খুলে বসলাম, আর এই যে ঠান্ডা জল নিয়ে আসলাম। আবার এখন কটা বাজে, 1:19, তারপরে আবার লাঞ্চ করতে যেতে হবে। একটু রেস্ট করে নিয়ে এসি চালিয়ে বসলাম। বাবা এই চশমাটা জায়গা মতো রেখে দাও তো। এদিকে ওর বাবা অস্থির হয়ে গেছে, এই দেখো রোদে গরমে ওর বাবার অবস্থা কাহিল। কি আর বলবো, ঘোরা প্রচুর খাটনি, তোমাদের আবার মানে এর আগেও বললাম আমি। এরপরে আজকে রাত্রে আছে প্যাকিং। আমরা তো কালকে সকাল সকাল বেরিয়ে যাব অযোধ্যার জন্য, তো প্যাকিং করতে হবে, বুঝলে? তো চলো পরে আসছি, আবার একটুখানি রেস্ট নিই, দেখি কি খাওয়া দাওয়া করি, সেটা না হয় শেয়ার করবো। তারপর ওই 3টে নাগাদ গিয়েছিলাম আমরা লাঞ্চ করতে। তো মেয়ে আর মেয়ের বাবা তো রুটি খাবে, রুটি কি লাচ্চা পরোটা, কিন্তু ওই আটার আর কি। এখানে কিন্তু কোনো রকম ময়দার ব্যবহার হয় না। পরোটা বা এই লাচ্চা পরোটা যাই বলো না কেন, সব কিছুই কিন্তু আটার তৈরি। আর এটা হচ্ছে আমার খাবার। গুড ইভিনিং। ঘড়িতে বাজছে 7:47। তো শরীরের পরিস্থিতি তো খারাপই, মানে কি বলবো আর, ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে পায়ের তলা ব্যথা। তো খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, একটু রেস্ট নিলাম, নিয়ে এই যে এখন আবার তৈরি হয়ে নিলাম। নতুন কুর্তি আর ভাঙলাম না, এটাই পরে নিলাম। তো দিয়ে এখন যাবো একটু চা খেতে, আর চা খেয়ে দেখি একটুখানি আশেপাশে ঘোরাঘুরি করবো, টুকিটাকি কিছু কেনাকাটা করারও আছে। তো সেই জন্য একটু বেরোচ্ছি। মেয়ে বলছিল যাবো না, তোমরা যাও।
তো এই করতে করতে কারেন্ট চলে গেছে, জেনারেটর আছে তো না কি যেন ইনভার্টার দিয়ে চলছিল, তবে ছোট্ট টিমে একটা লাইট জ্বলছে। তা আমি তো শান্তি পাচ্ছি না। আর চাও খাবো, এই সামনেই দোকান। তারপর ওর বাবা বলছে যে চল তোকে পেস্ট্রি কিনে দিব। তো সেই পেস্ট্রির লোভে এখনও উঠে এই যে তৈরি হচ্ছে। এখন পেস্ট্রি খাওয়ার লোভে তৈরি হচ্ছে। তাই বললাম যে তোকে রেখে গিয়ে কি আমি শান্তি পাবো? এই সামনে দোকান হলেই কি শান্তি পাবো না? তুই সাথে থাকলে আমি শান্তি পাবো, একটু এদিক সেদিক ঘুরতে পারবো। তো দেখি যাই কি কার জন্যে কী কিনি। আজকে আবার ছোটো মাসি ফোন করেছিল, তো ছোটো মাসির জন্যও কিছু কিনতে হবে। তো দেখি কি পাই। তো যাই। কথা বলবো, কি আমার একটা কথা। কি তাড়াতাড়ি বলো। মা এটা কিনেছে, না এটা বলতে হবে না, এখন খেতে পাচ্ছে না। চলে এসেছে। লিপটা এত ছোট, চলে গেল কেন? উপরে কেউ আগে টিপছে। ও যা, সন্ধ্যার সময় আবারও বেরিয়ে পড়লাম রুমে থেকে, কি করব, তো সেই জন্যে বেরিয়ে পড়ছি আর কি। আর এই লিফট একেবারে মনে রাখার মতো, মানে এতটাই সরু, এতটাই চিকন, আবার ওপরে লেখা 6%। মানে আমরা 3 জনাই ঠেসে ঠুসে ঢুকেছি, আবার ওপরে লেখা 6% এর মধ্যে যেতে পারবে। তো এই নিয়েই হাসাহাসি করছিলাম আর কি, যে কি ভেবে এটা লিখেছে যে 6 জন মিলে যাবে। যদি রোগা রোগাও 6 জন ওঠে তাও হবে না, আমরা না হয় মোটা মানুষ, তাই না? তো যাই হোক, কিছু প্ল্যান করে বেরোইনি। প্রথমে তো একটু চা খাবো ইচ্ছে আছে, আর তারপর দেখি মেয়ে তো মাথা খেয়ে নিচ্ছে, মা তুমি বেনারসি কেনো, তোমাকে বেনারসি শাড়ি কিনতেই হবে। কারণ বেনারস থেকে বেনারসি শাড়ি আমি অনেক শুনেছি যে অনেক ভালো হয়, তো তোমাকে কিনতেই হবে, না হলে কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। মেয়ে একেবারে রেগে মেগে অস্থির, আমি কিনবো না বলে। তো এই দেখো, ও একটা পেস্ট্রি খাবে বলেছিল, আর এই কেকের দোকানটা বেশ বড়সড় আর বেশ ভালো কোয়ালিটির ছিল। আগের দিন এই দোকানটা থেকেই ওর জন্মদিনের কেকটা নিয়েছিলাম, বুঝলে তো? তো যাই হোক, ও পেস্ট্রিটা খেলো, খাওয়ার পর এখানে আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে। আর আমাদের যে গ্রুপটা ওরা কিন্তু অনেক আগেই বেরিয়ে গেছিলো, আমরা একটু রেস্ট নিয়েছিলাম লাঞ্চ করার পর, তো ওরা সেই রেস্টটাও নেয়নি, ওরা লাঞ্চ করেই বেরিয়ে গেছিলো। তো সেই জন্য আমরা পেছনে আছি। তো এদিকে মাকে ফোন করেছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম, তো এখানে ভিডিওটা মেয়ে করে দিয়েছে। আর এই হচ্ছে বেনারস শহর, ব্যস্ততম শহর একটা, সারাক্ষণ এত ভিড়, আর সবাই প্রচুর ব্যস্ত, মানে কেউ যে আস্তে ধীরে সেই ব্যাপারটা কিন্তু নেই। তো সেখান থেকে চা খেয়ে চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে, বেনারসির দোকানে। তো বেনারসির দোকান বলতে শুধু তো বেনারসি না, আরও অনেক রকমের শাড়ি পাওয়া যায়। তো যেটাই দেখছিলাম পছন্দ হচ্ছিল, বাবা কি দাম, 8,000 10,000 এইরকম। তো আমরা একটা কথা জানি যে যত গুড় তত মিষ্টি। এখানে মেয়েকে জিজ্ঞাসা করছিলাম তুই খুশি তো? তো মেয়ে বলছে যে হ্যাঁ এইবারে আমি খুব খুশি। ও কিন্তু প্রচুর রেগেছিল আমার ওপরে, জানো তো? তো যাই হোক, এই হচ্ছে কাশী বিশ্বনাথ ধামের মেন গেট আর কি, যেখানে আমরা পুজো দিয়েছিলাম সকালবেলাতেই। তো তোমাদের দেখিয়েছিলাম মনে হয় লাস্ট ব্লগে। তো এইবারে আমরা যাচ্ছি কিন্তু মণিকর্ণিকা ঘাটের দিকে। তো ওর বাবার খুব দেখার ইচ্ছা ছিল আর কি, মিথ্যে কথা বলবো না, আমারও সামনে থেকে দেখার ইচ্ছে ছিল, কিন্তু পরে একটু ভয়ও লাগছিল। তো একজন দোকানদার আমাদের বলে দিলেন যে আপনারা এই অডিটোরিয়ামের ভেতর দিয়ে যান, তাহলে একটু আলোর মধ্যে যেতে পারবেন, আর কিছু ছোটোখাটো মন্দির আপনারা দেখতে দেখতে যেতে পারবেন। আর রাস্তা দিয়ে গেলে কিন্তু সেটা পাবেন না, উল্টে দৌড়ে দৌড়ে আপনাদের যেতে হবে। ভীষণ সরু তো, বেনারসের গলি ভীষণ নাম করা, আমরা কিন্তু জানি। তো সেই জন্য আমরা এই অডিটোরিয়ামের ভেতর দিয়েই কিন্তু যাচ্ছিলাম, তাতে একটুখানি আরাম করে যেতেও পেরেছি, আর একটুখানি দেখতে দেখতেও যেতে পেরেছি। তো এই হচ্ছে কথা। ওখানকার মানুষরা কিন্তু বেশ ভালো আর কি, অনেক সাহায্য করে, যে কোনো কথা বললে, জিজ্ঞাসা করলে তারা বেশ ভালো রকমভাবে কথা বলে। তো এটা আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু শহরটা একটু মানে নোংরা ধরনের, যে যেখানে পাচ্ছে পিক ফেলে দিচ্ছে, এইরকম আর কি। মণিকর্ণিকা ঘাটে, মণিকর্ণিকা মণিকর্ণিকা এখনও পৌঁছাতে বাকি আছে, সামনে সিঁড়ি রয়েছে অনেক কটা। তো যাই, চলো দেখি। বেনারসের নাকি এটা খুব নামকরা ঘাট।
সামনে রয়েছে শ্মশান। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করছি। এত সুন্দর একটা পবিত্র শহর, তো আমি চাইছিলাম যে একটুখানি যদি সবাই মিলে সেটাকে পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু আমাদেরই ভালো লাগবে। কারণ ঘুরতে তো আমরাই আসি, হয়তো 2 বছর 3 বছর পর হয়তো আবারও আমরা যাব। তো সেক্ষেত্রে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার আশা করাই যায় আর কি, বুঝলে তো? যাই হোক, এখানেও ছোটোখাটো কিছু মন্দির ছিল, তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখন রাত কিন্তু অনেকটাই, জানো তো, ওই ধরো 10টা মতো বাজে, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে এখানে কিন্তু রাত 12টা 1টা যখন বেজে যায় তখনও কিন্তু সব দোকান খোলা থাকে। আবার এইরকমই ভিড় থাকে কিন্তু, জানো, মানে কি বলবো তোমাদের, মনেই হয় না যে এতটা রাত হয়েছে, মনে হয় যেন সন্ধ্যার সময় ঘুরতে বেরিয়েছি। তো যাই হোক, এই দেখো মহাদেব বাবার ত্রিশূল লাইটের মাধ্যমে করা। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে, ওটা কিন্তু গেট। হ্যাঁ, তো আমার গলাটা খুসখুস করছে, সেই জন্যে ভয়েসটা ভালো করে দিতে পারছি না। আগে কিনে নিয়েছি শাড়িটা, তো শাড়িটা ওই যে হাতেই ঝুলছে। হ্যাঁ, তো মেয়ের জেদ, মানে মুখ টুক ফুলে গেছিলো ওর, যে কিনতেই হবে। তো যাই হোক, অবশেষে একটা কিনলাম, কিন্তু আমি এটা পরবো কি না আমি বলতে পারছি না। কারণ আমি নিজের মধ্যেই একটা পণ করে রেখেছি, বেনারসি আমি কোনো দিনই কিনবো না। এবার তোমরা হয়তো বলবে কিনলে পরবে না কেন? হ্যাঁ, হয়তো পরতেও পারি, কিন্তু কবে পরবো জানি না, বলতে পারছি না। হতেও পারে মেয়ের বিয়েতে পরতে পারি। তো যাই হোক, এই যে গেট, তো এই গেটে প্রথমে এই যে ঘাটটা দর্শন করলাম, যেটা নৌকো থেকে দেখিয়েছিলাম। তারপর চলে আসলাম কিন্তু শ্মশান ঘাটে। আর এখানে আমার একটু ভয়ই করছিল, তো একটু আমি শিব নাম জপ করছিলাম। আর এখানে দেখো ওর বাবা গেছে সামনে, ওই যে দেখতে পাচ্ছ হয়তো। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই কিন্তু একটা দেহ চলে এসেছিলো, ওই দেখো। চলে এসেছি হোটেল রুমে, আর আমি নিচে বসে আছি। কারণ কি বলতো, ফাইনালি এবারে ট্রলি গোছানোর পালা চলে এসছে, কারণ আগামীকাল সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই যে ট্রলি দেখো গোছাচ্ছি। এখানে আছে ওই ছাড়া জামা কাপড় যেগুলো পরে এসেছিলাম, আর এখানে আছে শাড়ি যেটা আমি কিনেছি, তোমাদের দেখাবো পরে, আর বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে, সুন্দর মতো। আর এই দেখো এখানে জামা কাপড়ের পাহাড় রয়েছে, তো এইগুলোকে সমস্ত এখন এর ভেতরে নেব। তো একটুখানি আবারও ভারী হয়ে গেল, কারণ ওই শাড়ি ঢুকলো। তো ওর বাবা বলছে যে এবারের থেকে আলাদা আলাদা ব্যাগ নেবো, যার যার ব্যাগ শেষে টানবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, নেবো, তাই নেবো। তারপরে আবার বললাম যে ঠিক আছে, এক্সট্রা ব্যাগ আছে, তো ব্যাগে করে কি কিছু আলাদা জামা কাপড় আলাদা করে হাতে নেবো? বলছে না, সব ঢোকাও, বোঝো। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়ার পালা আছে, দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায়। অর্ডার করব, রুটি টুটি কিছু খেয়ে নেব। আর এবারে গুছিয়ে, না হলে আমি শান্তি পাবো না, বুঝলে তো। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ সকালে 8টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। আমাদের 9:30টায় আছে ট্রেন, এখান থেকে অযোধ্যা পর্যন্ত বন্দে ভারত। ঠিক আছে, তো চলো এখন আর কথা বলছি না, ব্যাগটা গুছিয়ে নিই।